নানান দিনের নানান সাঁতার যতটা সেখান থেকে আজকে সাঁতার অবন ঠাকুরের জানাই প্রণতি। কথানদীর নিবেদনে কথক ঠাকুর অবন। অবন ঠাকুরের সাহিত্য সৃজন এক মহাসমুদ্রের মতো, যার বন্যস মাত্রই আমরা তুলে আনার চেষ্টা করছি এই ক্ষুদ্র পরিসরে। এই চয়নে আমরা যেমন ঋণী শিশু সাহিত্য সংসদ সম্পাদিত চিরায়ত অবমন্ত্রণার বইটির কাছে, তেমনি ঋণী তার আপন কথা বইটির কাছে। এছাড়াও তার পাহাড় চাপনের স্মৃতিকথা সম্পর্কিত হাওয়া বদল এবং শ্রেষ্ঠ অবমন্ত্রণা, যা আদতে তার জনপ্রিয়তম 5টি উপন্যাসের সংকলন। তাও পথ দেখিয়েছে আমাদের। অবন ঠাকুরের সার্ধশতবর্ষে দেশ পত্রিকার বিশেষ সংখ্যাটিও আমাদের আরেকটি পাথেয়। চিরায়ত অবমন্ত্রণাকে প্রয়াত বরেণ্য কবি শ্রী শঙ্কর ঘোষের স্মৃতিচারণা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে রূপদানে বিশেষ সাহায্য করেছে। আজকে কথা নিবেদন কথক ঠাকুর অবন, আবহ সৃজন সুমনা বোপা সাগরিকা, কারিগরি সহায়তায় সৌরভ সরিতা, বিশেষ কারিগরি সহায়তায় সুচরিতা বিশ্বাস ও আর্য চক্রবর্তী, চয়ন ও বিন্যাসে গোপা শর্মিষ্ঠা, সামগ্রিক তত্ত্বাবধান এবং পরিচালনায় শ্রীমতী পূর্ণমিত্র সুর। অনুষ্ঠান শুরুর আগে আমরা আমাদের দিদিকে চাই তার কাছে প্রণাম জানিয়ে তাকে ছুঁয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে আমরা আমাদের দিদিকে চাই। আজ একটি বিশেষ দিন, মানে ছোট্ট করে বলতে গেলে আজকে ইংরেজি মাসে 7ই আগস্ট অবন ঠাকুরের জন্মদিন, আবার 22শে শ্রাবণ বাংলা ক্যালেন্ডারে রবীন্দ্রনাথের তিরোধান। তা আজকে বলা যায় যে এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। দুটি রবি ঠাকুরের চলে যাওয়াও তো চলে যাওয়া তো নয় যাওয়া, আর এর আশা তো আশাই। ক্লাস 4-এর কিশলয়তে ছিল শকুন্তলার প্রথম অধ্যায়। সেই মালিনীর জলে তালতমালের ছায়া দিয়ে শুরু। তারপর বুড়ো আংলা, খোঁড়া হাঁস, নাটক, রাজকাহিনী, একটির পর এক বই, ছবি লেখা। আমাদের কল্পনার উড়ান শুরু হয়েছিল অবন ঠাকুরের সঙ্গে। বড় হয়ে পড়েছিলাম বাগেশ্বরী শিল্প, এবং সেই প্রবন্ধের পাতায় পাতায় অবন ঠাকুরের ছবি লেখার পেছনে সব চিন্তা। সবচেয়ে বুঝতে পেরেছি তা জানি না, কিন্তু এইটা বুঝতে পারি যে অবন ঠাকুর মানে আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একটা নিটোল পৃথিবী, যে পৃথিবীটার ভাগ এখনো আমরা আমাদের ছোটদের দিয়ে যেতে চাই। তার নিজের কথায় শিল্প হচ্ছে শখ, যার সেই শখ ভিতর থেকে এলো সেই পারে শিল্প সৃষ্টি করতে। ছবি আঁকা, বাজনা বাজানো, নাচা, গান গাওয়া, নাটক লেখা, যাই বলো না কেন। আজকে কথা নদীর এই অবন ঠাকুরকে প্রণাম। আমার মনে হয়েছে সেই সব শিল্প সৃষ্টিকারীদেরই জন্য সম্ভব হচ্ছে যাদের শখটা ওই ভেতরে। আমরা এবার আসল অনুষ্ঠানে যাই। কথা নিবেদন এখন কথক ঠাকুরের অবন। কথক ঠাকুর অবন। কোকিল কোকিলা গাইছে না আর, চারিদিক নীরবদে। পিককুলো সব গাহে না রে আর, শুনি তার মধুর স্বরে
ভ্রমিছে না অলি গুনগুন করি, বসে না বকুল পরে, কাঁদিছে রে বকুল বিরহ শরীর হয়ে দুঃখী ঝরে পড়ে। শিশু জগৎ খুঁজে বেড়াই আর ভাবি, আমার সঙ্গে সঙ্গে শিশু জগৎটা বুড়িয়ে গেল নাকি। এখন কথা শোনে না কেউই, লেখা গল্প পড়তে চায়। গুরু গম্ভীর লেখার মধ্যে দিয়ে শিশুকাল থেকে ছেলেমেয়েরা গম্ভীর হয়ে উঠলে যখন বড় হবে তখন আর গভীর নিঃশ্বাস ফেলে বাল্যকালের দিকে তারা ফিরে তাকাতেও চাইবে না। এই ছিল শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের আশঙ্কা। অগত্যা ওপেন চিজে নুড়ির ছোঁয়াও দেখবে দাদামশাই লোহার গায়ে ধরে যাবে শুনে। দাদামশাই অবন ঠাকুর কলম ধরলেন, তার জাদু কলমের স্পর্শে এক এক করে বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারে জড়ো হলো কালজয়ী গল্প, উপন্যাস, আরো কত কি। লেখনী তার পরশ পাথরেরই সামনে। সাহিত্যিক প্রমথনার পিসির একটি কথা যেন সব কথার সার। বাংলা গদ্যে গীতিস্পন্দের প্রধান দৃষ্টান্তস্থল অবনীন্দ্রনাথের গদ্য। অবন ঠাকুরের লেখা স্পর্শ করেছে প্রাচীন সাহিত্য থেকে তার সময়কালবর্তী কলকাতাকে। অবলীলায় তিনি মিশেল দিয়েছেন শকুন্তলা কাব্য, টডের রাজস্থানের কাহিনী, এমনকি দেশান্তরী সাহিত্যকেও তার বঙ্গীয় ঘরানার সাথে। রবি কাকার কথায় এক ঝোঁকে তিনি লিখে ফেলেছিলেন শকুন্তলা, যা প্রাচীন সাহিত্যাশ্রিত। আবার বুড়ো আংলার উৎস খুঁজতে তো পৌঁছে যেতে হয় সুইডেনে। বুড়ো আংলা পড়তে গিয়ে কখনো মনে হয় না দেশান্তরের গল্প। হৃদয় একান্তই আমাদের ঘরের ছেলে। গণেশ ঠাকুরের অভিশাপে এইটুকু বুড়ো আংলা হয়ে হৃদয় চলেছে খোড়া হাঁসের পিঠে চেপে মানস সরোবরে। উড়ে চলেছে দলে দলে হাঁস, আরো কত কত পাখির দল। কেউ দক্ষিণ থেকে উত্তরে, কেউ উত্তর থেকে দক্ষিণে, পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূবে। কিসের চাঞ্চল্য বলো দেখি ওই হাঁসের দলে? বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, ওরবার আনন্দ, অকারণ আনন্দ। গ্রামে গ্রামে ঘরের মটকায় কুকুরো সব পাহারা দিচ্ছে। চলন্ত পাখিরা তাদের কাছে খবর পাচ্ছে। কোন গ্রাম? তেঁতুলিয়া। কোন শহর? নোয়াখালী। কোন মাঠ? তীরপুনির মাঠ, জলথই। কোন বিল? চলন বিল। জল নেই। কোন দিঘি? রাজশাহী, খাসা ভাই। কার বাড়ি? ঠাকুর বাড়ি। কোন ঠাকুর? অবিন ঠাকুর, ছবি লেখে। ছবিয়া নবীন ঠাকুর
আত্মপ্রকাশ করেছেন কথক অবীন ঠাকুর। রবীন্দ্রনাথের প্রেরণাতেই ভিন্নতর জগতে তার এই পরিক্রমা। শুরুতেই প্রবল সাফল্য। যেমন করে মুখে মুখে গল্প শোনান তেমন ভাবেই লিখে ফেলতে বলেছিলেন তার রবিকা। লিখলেন অবন তার নিজের মতো করে। তার গল্প শোনানোর ভঙ্গি অসাধারণ, কবিত্বগুণে সমৃদ্ধ। এ বিষয়ে বুদ্ধদেব বসুর মন্তব্য বড়ই প্রাসঙ্গিক। তার গদ্যের প্রধান গুণ তার কবিত্ব, তার বাঁকা হাসি, তার প্রচ্ছন্ন ছলছলানি। একেবারেই মুখের কথা, একেবারেই ঘরোয়া, অথচ একটু প্র্যাকটিক্যাল নয়। একটা অপার্থিব আর্দ্রতা প্রতি ছত্রে লেগে আছে। আমার ছাপ ছোটদের সঙ্গে, যারা বসে শোনে গল্প রাজা বাদশার মতো, কিন্তু ছেঁড়া মাদুর নয়তো মাটিতে বসে, আর গল্পের মাঝে মাঝে থেকে থেকে যারা বকশিস দিয়ে চলে। একটু হাসি কিংবা একটু কান্না, মানপত্রও নয়, সোনার পদকও নয়, হয় একটু দীর্ঘশ্বাস, নয় একটুখানি ঘুমে ঝোলা চোখের চাহনি। ওই তারা যারা আমার মনের সিংহাসন আলো করে এসে বসে, তাদেরই আদাব কে বলি, গরিব পর্বত সলামত, अब आगाज किससे का करता हूँ, जरा कान देकर सुनो। মাসি পিসি বাসি বনের ধারে ঘর। ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসি মায়া করলে দেশের লোক ঘুমিয়ে পড়ল। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি ঘুমিয়ে পড়ল। নগরে দিন দুপুরে রাত এলো, মাসি পিসি সবার চোখে ঝুমে দিলেন। জেগে রইল গায়ের মাঝে শিয়াল কুকুর, দিঘির ধারে রাজ্যের হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বানর। ঘুমের পিসি আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি আমি ঘুমের মাসি, আমরা ঘুম পাড়িয়ে আসি, আমি ঘুমের পিসি আমি ঘুমের মাসি, আমি ঘুমের পিসি। অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুল গল্পের সাথে যেভাবে একাত্ম হতে পেরেছে তাবৎ বাংলার শিশু সমাজ, তার সাথে বোধহয় একমাত্র তুলনা চলে সমসাময়িক অনুজ দক্ষিণারঞ্জনের ঠাকুরমার চুলের। যেমন ভাবে তার শিল্পী সত্তা খুঁজে নিয়েছিল গাছের ডালের অচেনা বিভঙ্গের মধ্যে আমাদের চেনা অবয়ব, রূপ পেয়েছিল কুটুম কাটা, তেমন ভাবেই তার শৈশবের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভিন্নতর বেড়ে ওঠা তাকে দিয়েছিল এক সন্ধানী চোখ। যে চোখ যেমন আমাদের দেখায় সেকেলে কলকাতার বাবু কালচার, তেমনি ভিন্ন আঙ্গিকে চেনায় ইতিহাস পূর্ব বুদ্ধদেবকেও। বর্তমান এবং প্রাগৈতিহাসে স্বচ্ছন্দ তার চলাচল। সেকালের নিয়ম অনুসারে একটা বয়স পর্যন্ত ছেলেরা থাকতেন অন্দরে ঘরা। তারপর একদিন চাকর এসে দাসীর হাত থেকে আমাদের চার্জ বুঝে নিত। কাপড়, জুতো, জামা, বাসন কোসনের মতো করে তোষাখানায় নামিয়ে নিয়ে করত। সেখান থেকে ক্রমে দপ্তরখানা হয়ে হাতে খড়ির দিনে ঠাকুর ঘর, শেষে বৈঠকখানার দিকে আস্তে আস্তে প্রমোশন পাওয়া নিয়ম ছিল। সেইকালে একবার একটা সূর্যগ্রহণ লাগলো। থালায় জল রেখে সূর্য দেখে পুণ্য কাজ করে ফেলেছিলেন সেদিন। মনে পড়ে সেই প্রথম একলা ছাতে বার হয়ে আকাশ দেখলেন,
নীল পরিষ্কার আকাশ, এই আকাশে আমার মুক্তি, আলো আলো, এই আকাশে আমার মুক্তি, আলো আলো, ধুলায় ধুলায় ভাসে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলো আলো, এই আকাশে। তখন সন্ধ্যা হয়। সিদ্ধার্থ অঞ্জনার জলে স্নান করে সোয়াস্তির দেওয়া কুশাসনে এসে বসলেন। পূর্ণিমার আলোয় পৃথিবীর শেষ পর্যন্ত আজ যেন তিনি দেখতে পাচ্ছেন, স্পষ্ট পরিষ্কার। বজ্রাসনে অটল হয়ে সিদ্ধার্থ আজ যখন ধ্যানে বসে বললেন, ইহাসনে শুষ্যতু মে শরীরাং ত্বাগস্তি মাংসাং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্যবোধিং বহুকল্প দুর্লভাং নৈবাসনাৎ কায়মতুশ্চলিষ্যতে। অর্থাৎ এই আসনে আমার শরীর শুকিয়ে যায় যাক, ত্বক অস্থি মাংস ধ্বংসপ্রাপ্ত হয় হোক, তথাপি আমার দেহ এই আসন ত্যাগ করে উঠবে না। তখন সেই মারের সিংহাসন টলমল করে উঠল। কি অনায়াস বিচরণ কাল থেকে কালান্তরে, নালকের মতো এক পিরিয়ড পিস থেকে শকুন্তলার মতো ক্লাসিক, সবেতেই সমান সাবলীলতা দেখিয়েছে অবনীন্দ্রনাথ, শিশু সাহিত্যের মুকুটহীন সম্রাট। রবিকার, ও বোন, তোমার হলো কি? ছবি আঁকা ছাড়লে কেন? এ প্রশ্নের জবাবে তাঁরই তো বলা সাজে, কি জানো রবিকা, এখন যা ইচ্ছা করে তাই এঁকে ফেলতে পারি, সেই জন্যই চিত্রকর্মে আর মন বসে না। নতুন খেলার জন্য মন ব্যস্ত। সত্যি কি চিত্রশিল্পী সত্তা থেকে অবসর নিয়ে তার লেখার জীবনযাপন, নাকি এ তার অবকাশ? এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল, তমাল, পাহাড়, পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। নদীর তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল, কত হাঁস, কত বক, সারা দিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াত। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক, গাছের ডালে ডালে গান গাইতো, কোটরে কোটরে বাসা বাঁধত, দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু। কুশের বনে, ধানের ক্ষেতে, কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গান গাইত, বর্ষায় ময়ূর নাচত। এমন সুন্দর অনাবিল এক চিত্রপট কি দক্ষ আঁকিয়ে ছাড়া আর কারোর পক্ষে বোঝানো সম্ভব? অবনীন্দ্রনাথ শিশু মনস্তত্ত্ব হৃদয়ঙ্গম করেছিলেন বোধ করি আপন শৈশবের অভিজ্ঞতায়।
দেখতে পেতেন চিৎপুর রাস্তা থেকে যে সরু গলিটা আমাদের ফটকে এসে ঢুকেছে সেটা একেবারে জনশূন্য। 2 নম্বর বাড়ির গায়ে তখনকার দেওয়া মিউনিসিপ্যালিটির একটা মিটমিটে তেলের বাতি জ্বলছে, আর সেই আলো আঁধারে পুরনো শিব মন্দিরটার দরজার সামনে দিয়ে একটা গন্ধকাটা 2 হাত মেলে শিকার খুঁজে খুঁজে চলেছে। সব ভূতের মধ্যে ভীষণ ছিল এই গন্ধকাটা, যার পেটটা থেকে থেকে অন্ধকারে হাঁ করে আর ঢোক গেলে, যার চোখ নেই অথচ মস্ত কাঁকড়ার দাঁড়ার মতো হাত দুটো, যার পরিষ্কার দেখতে পায় শিকার। এই ভয়ঙ্কর ভূতকেই তিনি ফিরিয়ে আনলেন তার ভূতপত্রীর দেশেতে, কিন্তু পেলব এবং মজাদার চেহারায়। ভূত পেরেছে, চলছে রেছে, হন হন নিয়ে ভূত পেরেছে। সব ভূতরে ভূতের খেলা, খেজুর তলায় ইটের খেলা। এমনই ছোটদের গল্পের প্রয়োজনে যে কবিতা বা ছড়া লিখেছেন, হয়তোবা তাই তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। আজকের ভোরাই ধরে যে পাখি করে আসা যাওয়া ঘুম ভাঙানোর খেলায়, অস্বচ্ছ কাঁচ মোড়া আমার এই কাখোপটার বাইরে, সে কি ঝর্ণার পাখি, নাকি ঝাউবনে, না উপর পাহাড়ে, না ওই পাহাড় তলার চা বাগিচার নিচের জঙ্গলে, ঘরের কোণে কাঁচের বুদবুদে ধরা নিভন্ত বাতি, সে কি জেনেছে পাখিকে? আমি আকাশের পাখি, নয়নে দেখেছি তব নূতন আকাশ, আমি আকাশের পাখি। ছবির শিল্পী অবন ঠাকুরের একবার শখ হয়েছিল যে তিনি ছবি ছেড়ে পালা ধরবেন, চিত্র ছেড়ে পুঁথি। এসপার ওসপার নামে সেই রকম একটা খেয়াল খুশির পালা লিখেছিলেন তিনি। অভিনয় হবে বলে তার মহড়া চলছে, তখন দরকার হলো একটা ছড়া, সুর দিয়ে গান করতে হবে। ইংরেজি অক্ষরগুলো সাজিয়ে নিলেই তৈরি হতে পারে সেই গান। মনে হলো অবনীন্দ্রনাথের, কিন্তু সাজানো হবে কেমন করে, ভাগ করাই বা হবে কেমন করে? বর্ণমালার শেষে যে XYZ আছে তার মিলই বা পাওয়া যাবে কোন করে? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ছেলের দল তৈরি হচ্ছে অভিনয় করবার জন্য, আর এদিকে খুবই ভাবছেন অবনীন্দ্রনাথ, কেননা গানের সুর এখনো পাওয়া যায়নি। বিজ্ঞানের একটা সূত্র ভাবতে ভাবতে আর্কিমিডিস যেমন স্নানের টপ থেকে দৌড়ে এসেছিলেন পেয়েছি পেয়েছি বলতে বলতে, ঠিক সেই রকমই স্নান করতে করতে সেই রকমই উত্তেজনায় ইউরেকা ইউরেকা বলতে বলতে ছুটে এলেন অবন ঠাকুর। হ্যাঁ, পেয়ে গেছেন মীমাংসা।
শেষের দিকটায় আবার ফিরিয়ে আনতে হবে ABC, তাহলেই তো মিলে যাবে সব। ছোটদের বললেন তিনি, দেখলি তো ABCটা শেষকালে জুড়ে দেওয়া দরকার, ওইটে হচ্ছিল না বলেই যত গোল। গানটি ছিল এই রকম। ABCDEFG HIJK LMNOP QRST UNV WXYZ ABC। এমনই আরেক পালা লম্বকর্ণ, যা রাজশেখর বসু তথা পরশুরামের গল্পাশ্রিত এবং যার জনপ্রিয়তা চিরকালীন। দেখেন দেখেন, আরে দেখেন দেখেন, সেই দেখেন, জেগে জেগে বসে দেখেন, উইলটা দেখেন, পাইলটা দেখেন, লম্বকর্ণ পালা দেখেন। দেখেন দেখেন, আরে দেখেন দেখেন, সেই দেখেন, জেগে জেগে, আরে জেগে জেগে বসে দেখেন, উইলটা দেখেন, পাইলটা দেখেন, লম্বকর্ণ পালা দেখেন। দেখেন দেখেন। ওরে ওরে আমার সে কোথায় গেল রে বিলাসী, কোথায় গেল? আমি কেন মরতে ছাগল নিয়ে ঝগড়া করতে গেল? আর বুঝি এলো না রে, আর বুঝি এলো না। কালকে দেখিনি যে আমার যে সব অন্ধকার হয়ে যাচ্ছে রে, সব অন্ধকার হয়ে আরে মা, কোনো ভাবনা নেই মা, কোনো ভাবনা নেই, তুমি একটু স্থির হয়ে বসো দেখি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে গো, আমি আছি তো, কিসের ভয়? এসবই ভগবানের হাত, বুঝলে, ভগবানের হাত। ছাগলটা যখন বাবুটে কি হলো, হুকোটা পেলি না? আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা, ওই বাবু যে গেল তার খবরটা কেউ রাখলি নে? ও বুটে, বুটে রে মাথাটা, বাবুকে কখন দেখেছিলি শেষ বল না রে, বল। বলতো দেখি, বলতো দেখি, ওই শেষটা কেমন দেখেছিলি, একটু বলতো শুনি, দেখি ব্যাপারটা বুঝে দেখি। আরে মা তুমি বসো না, তুমি বসো বসো, আমার এই লজ্জাটা কিসের, শুনি তোমার কাণ্ডটা। বুটে 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 বল দেখি, বাবু বাবু কি করলো দেখি, বল। আপনারা তো মা ঠাকুরের মান ভঞ্জন করতেই বয়ে গেলেন। আমারে দেখে বাবু বলেন, ভুটে, এক ঠোঙা গরম জিলিপি আর এক গাছা শক্ত দড়ি। ওই মনের অবস্থা, ওই সময় দড়ি এনে দিতে হয়, খালি জিলিপি এনে বলতে হয় দড়ি পেলেন না। আমি কেমন করে জানবো? আমি জানি বাবু মুসুরি কাটাবে। আর কি এনেছিলি বলতো? ওই ছুরি, কাটারি, কাস্তে? কিছু লয়, শুধু একটু খালি লাল ফিতে আর একটা হোমিওপ্যাথি শিশি। হ্যাঁ, শিশি? তাহলে তো বোঝাই যাচ্ছে। ওরে ওই শিশিতে আতেন না কুকিং কি ছিল তাই বল না রে। ওরে ওরে ভুটে রে, একটু বলতি দাও না মা, আরে তো ব্যস্ত হয়ে না তো, একটু বলতি দাও, বলতি দাও। ভুটে বল বল বল। বাবু শিশি আনতি বলি বলে, আমারে বললে তুই যা, সময় নেই, উইল লিখিনি। হ্যাঁ, উইল? কি কাণ্ড গো! উইল লিখে দে, কোথায় গেলে গো? একটু চুপ করো দেখি, চুপ চুপ, একটু চুপ করো। দেখ দেখি, ফটকে গাড়ির একটা শব্দ পাচ্ছি মনে হচ্ছে। তুমি কোথায় গেলে গো? উইল লিখে দে, কোথায় গেলে? আরে মা, তুমি কেতো না, আরে আমি রইলাম তো এখানে, যতক্ষণ একটা হেস্তু নস্ত না হচ্ছে আমি রইলাম। বিধাতার কাণ্ড দেখো হে, ও হে হরি।
আসি রে, তোর বাবুজি আর এলো না রে। আরে আরে কেঁদো না মা, কেঁদো না, আর কেঁদো না গো। ও কলকাতার মানুষ অবনীন্দ্রনাথ সেবার যাচ্ছিলেন কার্শিয়াং। সেই তার শেষবারের মতো পাহাড়ি অঞ্চলে হাওয়া বদলাতে যাওয়া। সঙ্গে ছিল সরু লম্বাটে একটি খাতা। ট্রেনে উঠেই খুলে বসলেন সেই খাতাখানি। চারপাশের দৃশ্যাবলী আর অনুভব অভিজ্ঞতাকে টুকরো ছবির মতো ধরে রাখতে শুরু করলেন জাদুময় শব্দের আঁচড়ে। এভাবেই রচিত হাওয়া বদল, দিনলিপির ধরনে অনন্য শব্দ চিত্রাবলী। আগে পিছে দুর্গম দুর্জয় পর্বত, তার মাঝ দিয়ে চা বাগানের সিঁড়ির পথটি গভীর খাদের বুকে যেখানে রাতের কুয়াশা জমাট বেঁধে রয়েছে তারই তলায় ডুব দিয়েছে। সেই কুয়াশার আড়াল থেকে একটি সানাই সুরে বলে যাচ্ছে শুনছি, সুদূর পাহাড়তলির অজানা গায়ে না দেখা বরকনের বিয়ের কথা। অপূর্ব বর্ণনায় ভেসে উঠল এক সুন্দর ছবি। ছবি আর কথা যখন মিলেমিশে রূপ দেয় এক চলমান রূপকথার, তখন বলতে ইচ্ছা হয়, আহা কি পড়িলাম, ইহজন্মে আর এমনটি পড়িব না। আলোর ফুলকি ফুল ফোটায়, রং ছড়ায়। স্বপন পাখির সুর উঠেছে নিশীথে বনের মধ্যে। সে সুর আকাশ ছাপিয়ে তারায় তারায় ঝংকার তুলেছে। মুখ্য অবাক হয়ে বলে উঠলেন, এই যে জগৎ জোড়া গান, এর তো জুড়ি নেই। স্বপন পাখি, কার কানে তুমি কি কথা বলে যাচ্ছ, কে তা জানে? অমনি কাঠবিড়ালি বললে, আমি শুনছি খুশি হলো, খেলা করো। খরগোশ বললে, আমি শুনছি শিশিরে ভেজা সবুজ মাঠে চলো। বন বেড়াল বললে, শুনছি চাঁদের আলো এলো। মাটি বললে, বৃষ্টির ফোঁটা পড়ছে যেন। জোনাক বললে, তারা আর তারা। কুঁকড়ো তারার দিকে চেয়ে বললেন, তোমরা কি শুনছো আকাশের তারা? তারারা সব উত্তর করলো, আমরা নয়ন তারা, নয়ন তারা, নয়ন তারা। আরেক শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখনীতে উঠে আসে অবিন ঠাকুরের লেখক হয়ে ওঠার স্মৃতিকথা। জোড়াসাঁকোর একতলায় রবি কাকা স্কুল খুললেন। একদিন বললেন, অবন তোমাকে গল্প লিখতে হবে। অবনীন্দ্রনাথ আকাশ থেকে পড়লেন, সে আমি পারবো কেন? এরপরেও কিন্তু পারলেই। প্রথমেই যেমন কলম থেকে বেরোলো শকুন্তলা, পরে তেমনই বেরোলো খাতাঞ্চির খাতাও। খাতাঞ্চির খাতায়
নাতনি, মা ও দাদা ভাইয়ের কথোপকথনকে বাঁধলেন সুন্দর বুড়োটে। বৃষ্টি এলো, ভিজবে সোনা, চুল শুকোনো ভার, জল আনতে খুকুমনি যেও না কো আর। ও পারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে। ও গো দাদা ভাই, আমার মন কেমন করে। দিদি কেঁদে ঘুকিয়ে ও মাসিতে লয়ে যাবো পালকি সাজিয়ে। ও দাদা ভাই, হাড়গুলো ভাজা ভাজা, মাস হলো দড়ি, আয় রে আয়, নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ি। বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম। ওপারেতে কালো রঙ, ওপারেতে কালো রঙ, ওপারেতে কালো রঙ। বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে। ওপারেতে কালো রঙ, বৃষ্টি পড়ে ঝমঝম, বৃষ্টি পড়ে ঝমঝম। অবনের ৭০ বছরের জন্মদিনেই চলে গেলেন তার অতি আদরের রবিকা। রোগশয্যায় শুয়ে রবীন্দ্রনাথ তার সম্বন্ধে যা বললেন তা দিয়েই শেষ হোক আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন। আমার জীবনের প্রান্ত ভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে, তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে। একে যদি আজ দেশলক্ষ্যে বরণ করে না নেয়, আজও যদি সে উদাসীন থাকে, তবে এই যুগের চরম কর্তব্য থেকে বাঙালি ভ্রষ্ট হবে। তাই আজ আমি তাকে বাংলাদেশে সরস্বতীর বরপুত্রের আসনে সর্বাগ্রে আহ্বান করব। আকাশ জুড়ে সুনীল ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে সুনীল ওই বাজে, ওই বাজে। সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে সুনীল ওই বাজে, ওই বাজে, ওই বাজে। শুনলেন কথক ঠাকুর অবন। অন্তর্জালের সৌজন্যে আমরা পেয়েছি নাটক কল্যাণ সেন বরাটের পরিকল্পনায় ক্ষীরের পুতুলের গান। চিন্ময় চট্টোপাধ্যায়ের সুরের মতো কণ্ঠে ধরা দিয়েছিল গানটি, এবং গৌতম হালদারের গলায় এবং সুরে খাতার ঠিক খাতার আবর্ষণ দেখা দিয়েছি। কথক ঠাকুর অবন যারা ছিলেন তাদের কিন্তু তাদের সঙ্গে পরিচয় অংশগ্রহণে ছিলেন গোপাল, কৃষ্ণা, সাগরিকা, সুরশ্রী, কাকলি, ইন্দ্র, শাশ্বতী, সোনালী, সুজাতা, সুপ্রীতি, সুমনা, অর্পণা, অনুস্মিতা এবং শর্মিষ্ঠা। ছোটরা ছিল তারা উদ্ভাস, স্বস্তিক, বিজিতা, শুভাঙ্গী, অন্বেষা, ঐশিকী, দেবাত্রিতা, মিঠি এবং অর্পণিতা।
আর গানে যিনি সঙ্গীতে অংশগ্রহণ করেছেন এবং সঞ্চালনা করলেন তিনি আমাদের রত্না। আর সমস্ত সুধীবৃন্দের উদ্দেশ্যে একটি কথাই বলি, ওপারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম, ওপারেতে কালো রং বৃষ্টি পড়ে ঝমঝম। এই হচ্ছে আজকের কলকাতা। কাজে নেট আজকে খুবই আমাদের সঙ্গে অসহযোগিতা করেছে। কাজে আমাদের সমস্ত দোষ ত্রুটির জন্য আমরা ক্ষমা চাইছি। ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।